আসসালামু আলাইকুম। এসএসসি কেমিস্ট্রির পঞ্চম অধ্যায়ের প্রথম পার্টের ভিডিও আমরা অলরেডি রেকর্ড করা হয়ে গেছে, যেখানে আমরা যোজ্যতা ইলেকট্রন, যোজনী, আয়নিক বন্ধন, যোজ্যতা স্তর এই সকল জিনিস নিয়ে আমাদের আলোচনা হয়েছে। সেকেন্ড পার্টে আজ আমরা সমযোজী বন্ধন নিয়ে কথাবার্তা বলবো। সমযোজী বন্ধন কারা গঠন করে, কিভাবে গঠন হয়, সেগুলো আমরা এখন কথাবার্তা বলবো। সমযোজী বন্ধন তৈরি করবে অধাতু যারা তারা। অধাতু যখন একটা অধাতু আর একটা অধাতুর সঙ্গে যুক্ত হবে তখন তারা সমযোজী বন্ধন তৈরি করবে, এবং এখানে কেউ ইলেকট্রন দিবে না, কেউ ইলেকট্রন নিবে না। উভয় পরমাণু তাদের ইলেকট্রন শেয়ার করবে একজন আরেকজনের সাথে। গত ক্লাসে বা এর আগের ক্লাসটাতে আমরা দেখেছিলাম আয়নিক বন্ধনে ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করছিল, অধাতুসমূহ ইলেকট্রন গ্রহণ করছিল। কেউ একজন ইলেকট্রন দিচ্ছিল, অন্য আরেকজন ইলেকট্রন গ্রহণ করছিল। এইভাবে তৈরি হয়েছিল আয়নিক বন্ধন। এবং সমযোজী বন্ধনে যেটা হবে, দুটাই অধাতু থাকবে এবং কেউ ইলেকট্রন কাউকে দিবে না, বরং উভয়ের ইলেকট্রন সমূহ একে অপরের সঙ্গে শেয়ার করবে। গত ক্লাসে যেটা সবচাইতে ইম্পর্টেন্ট কথা আমি বারবার মনে রাখার জন্য বলছিলাম, সেটা হচ্ছে ইলেকট্রন দান হোক বা ইলেকট্রন গ্রহণ হোক কিংবা ইলেকট্রন শেয়ার হোক, উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করা। উদ্দেশ্য ওই একটাই। তো এখানে যে অধাতু সমূহ একে অপরের সাথে ইলেকট্রন শেয়ার করে সমযোজী বন্ধনটা তৈরি করবে, তারও উদ্দেশ্য ওই একটাই, সেটা হচ্ছে তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করা। যেহেতু দুটা অধাতু মিলে যৌগটা তৈরি হচ্ছে, সেখানে কেউ ইলেকট্রন দিবেও না, কেউ ইলেকট্রন নিবেও না, ইলেকট্রন শেয়ার করবে। উদাহরণস্বরূপ যদি আমি বলি, হাইড্রোজেন হচ্ছে একটা অধাতু পরমাণু। হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, পার্শ্ববর্তী আর একটা হাইড্রোজেন অধাতু পরমাণু, তার শেষ কক্ষপথে আরো একটা ইলেকট্রন আছে। এখন হাইড্রোজেনের ইলেকট্রন একটা, হাইড্রোজেন সমূহ তার নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস আছে, তার নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস আছে হিলিয়ামের মতো হতে চাইবে। তার মানে এই হাইড্রোজেন চাইবে হিলিয়ামের ইলেকট্রন দুইটা, হাইড্রোজেনের ইলেকট্রন একটা। এই হাইড্রোজেন চাইবে আরো একটা ইলেকট্রন হলে পারে সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো হবে। সেম কাহিনী এই হাইড্রোজেনের জন্য, আরো একটা ইলেকট্রন হলে সে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো হবে। তার মানে এরও একটা ইলেকট্রনের চাহিদা আছে, এরও একটা ইলেকট্রনের চাহিদা আছে। এখন এই চাহিদা পূরণ করবে তারা নিজেদের মধ্যেই ইলেকট্রন শেয়ার করে। এই হাইড্রোজেন বলবে আমার একটা আছে আর একটা দরকার, যেহেতু আমাদের উভয়েরই একটা আছে এবং আমাদের উভয়েরই একটা একটা করে দরকার, তার মানে আমরা আসো নিজেদের মধ্যে নিজেদের ইলেকট্রনটা শেয়ার করি। তখন এই হাইড্রোজেনটা তার একটা ইলেকট্রন নিয়ে এর কাছে আসবে এবং এই হাইড্রোজেনটা তার একটা ইলেকট্রন নিয়ে এর কাছে আসবে, এবং উভয়েই তাদের মধ্যে যে ইলেকট্রনটা আছে ইলেকট্রনটা এভাবে শেয়ার করবে। কেউ কাউকে দিয়ে দিবে না, বরং শেয়ার করবে। এখন যদি এই ইলেকট্রনটা কোন পরমাণুর? এই হাইড্রোজেন পরমাণুর। এই ইলেকট্রনটা কোন পরমাণুর? এই হাইড্রোজেন পরমাণুর। কিন্তু এই দুইটা ইলেকট্রন কোন পরমাণুর? উভয়েরই, আর একার না। যখন ইলেকট্রন শেয়ার করে ফেলছে, এখন এই হাইড্রোজেনের কটা ইলেকট্রন? দুইটা, এই দুইটা। এই হাইড্রোজেনের কটা ইলেকট্রন? দুইটা, এই দুইটা। মানে এখন এরও দুইটা ইলেকট্রন হয়ে গেছে, এরও দুইটা ইলেকট্রন হয়ে গেছে। উভয়েই তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করছে উভয়ের সাথে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে। এবং ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে বন্ধনটা তৈরি হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন। দুইটা অধাতুর মধ্যে এই বন্ধনটা ঘটে এবং এখানে দুইটা অধাতু এবং অধাতু ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি করেছে। এর রেজাল্টে আমরা পাই হাইড্রোজেন অণু একটা, হাইড্রোজেনের গ্যাস। এভাবে দুটা পরমাণু পরস্পরের নিকটবর্তী হয়ে যায়, দিয়ে বন্ধন তৈরি করে ফেলে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন। যদি এখন তোমাকে বলা হয় পানির অণুর কথা, H2O, দেখো তো ভাইয়ারা, হাইড্রোজেন একটা গ্যাস, নিঃসন্দেহে এইটা অধাতু। অক্সিজেন একটা গ্যাস,
নিঃসন্দেহে এইটা অধাতু। তাহলে H2O যে অণুটা আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটাই অধাতু, এবং অধাতুর মধ্যে কোন বন্ধন তৈরি হয়? সমযোজী বন্ধন তৈরি হয়। কিভাবে তৈরি হয়? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তৈরি হয়। কেন ইলেকট্রন শেয়ার করবে? প্রত্যেকেই চাইবে তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য। এই কারণে উভয়ই তাদের মধ্যকার ইলেকট্রনগুলো শেয়ার করবে, যাতে তারা তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে, এবং এইভাবে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে একটা পরমাণু অন্য পরমাণুর কাছে আসবে এবং বন্ধন তৈরি হবে। সেই বন্ধনটাকে বলবো আমরা সমযোজী বন্ধন। তাহলে এখানে যে হাইড্রোজেন একটা পরমাণু, তার আরো একটা দরকার। আর যদি আমি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা করি, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি, অক্সিজেনের প্রথম কক্ষপথে আছে দুইটা ইলেকট্রন, প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন, এবং পরের কক্ষপথে আছে আমরা জানি 6টা ইলেকট্রন। তো এই যে অক্সিজেনের 6টা, শেষ কক্ষপথে 6টা, তার আরো দুইটা ইলেকট্রন দরকার কার মতো হওয়ার জন্য? নিয়নের মতো হওয়ার জন্য। আমরা জানি অক্সিজেনের আছে মোট 8টা ইলেকট্রন, নিয়নের আছে 10টা ইলেকট্রন। অক্সিজেন চাইবে নিয়নের মতো হতে, মানে তার আরো দুইটা ইলেকট্রন দরকার। আর হাইড্রোজেন চাইবে আরো একটা ইলেকট্রন দরকার, কারণ সে হিলিয়ামের মতো হবে। এ কারণে এই যে একটা হাইড্রোজেন, এখানে তার একটা ইলেকট্রন নিয়ে এসে যুক্ত হবে। এই যে হাইড্রোজেন, এখানে তার একটা ইলেকট্রন নিয়ে এসে যুক্ত হবে। এই যে দেখো, এখন যদি বলা হয় এই হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন হয়েছে, এই হাইড্রোজেনের ইলেকট্রন কটা হয়েছে, দেখো তো এই যে দুইটা হয়ে গেছে। এই হাইড্রোজেনের ইলেকট্রন কটা হয়েছে? দুইটা হয়েছে। কিভাবে হলো? ইলেকট্রন শেয়ার করছে। হাইড্রোজেনের একটা ইলেকট্রন অক্সিজেনের একটা ইলেকট্রন শেয়ার করছে। যখন শেয়ার করে ফেলছে, তখন এই ইলেকট্রন দুটা হাইড্রোজেনেরও আবার অক্সিজেনেরও। যখন এখানে দুটো ইলেকট্রন শেয়ার করে ফেলছে, তখন এই ইলেকট্রন দুটা কার? হাইড্রোজেনেরও আবার অক্সিজেনেরও। তার মানে হাইড্রোজেনের তো একটা ছিল, এখন এর দুইটা হয়ে গেছে। অক্সিজেনের 6টা ছিল, দুই দিক থেকে হাইড্রোজেন একটা একটা করে নিয়ে আসছে, যার ফলে তার আরো দুইটা বেড়ে গেছে। এখন তারও হয়ে গেছে, আরো দুইটা অ্যাড হয়ে গেল, তার মানে তারও এখন মোট ইলেকট্রন 10টা হয়ে গেল। লাভ কি হলো? হাইড্রোজেনও তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো হলো, অক্সিজেনও তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো হলো। মাঝখান থেকে এদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়ে গেল, যে বন্ধনটা তৈরি হলো ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। এই জন্য আমরা এই বন্ধনটাকে বলছি সমযোজী বন্ধন, যেখানে দুইটা অধাতব পরমাণু পরস্পরের সঙ্গে যুক্ত হয় ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। কেন? তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য। তাহলে এই যে এভাবে সমযোজী বন্ধনগুলো তৈরি হচ্ছে। তাহলে আমরা গত ক্লাসে দেখেছিলাম আয়নিক বন্ধন তৈরি হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। কেউ একজন ইলেকট্রন দিচ্ছিল, কেউ একজন ইলেকট্রন নিচ্ছিল, বন্ধন তৈরি হচ্ছিল, নাম দিয়েছিলাম আয়নিক বন্ধন। আর এখানে কেউই দিবে না, কেউই নিবে না, উভয়ই শেয়ার করবে। যে বন্ধন তৈরি হবে সে বন্ধনটা হবে সমযোজী বন্ধন। যদি আমরা এর পরের একটা বন্ধন দেখাতে চাই, মনে করো আমি উদাহরণ দিচ্ছি CH4 মিথেন, কার্বন। গত ক্লাসে বলেছিলাম কার্বন হচ্ছে অধাতুর বস কার্বন। আর হাইড্রোজেন যে অধাতু, আমরা তো এটা জানি যে হাইড্রোজেন গ্যাস হচ্ছে অধাতু। তার মানে দুইটা অধাতু যুক্ত হচ্ছে এখানে। অধাতু যুক্ত হলে পারে কিভাবে কোন বন্ধন তৈরি হয়? সমযোজী বন্ধন। কিভাবে সমযোজী বন্ধন তৈরি হয়? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। তার মানে এইখানে যে বন্ধনটা আছে, এইখানের বন্ধনটা অবশ্যই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে মাঝখানে কাকে লিখবো? আমি যে ডায়াগ্রামটা দেখাবো, মাঝখানে কাকে দেব? যার সংখ্যা কম তাকে মাঝখানে দেব সবসময়। তাহলে আমি এখানে মাঝখানে দেব কার্বনকে। কার্বনের শেষ মোট ইলেকট্রন হচ্ছে কয়টা? 6টা। প্রথম কক্ষপথে আছে 2টা, এবং পরের কক্ষপথে আছে মোট 4টা ইলেকট্রন। তাহলে কার্বন আরো 4টা করতে চাইবে, আর হাইড্রোজেন প্রত্যেকটা হাইড্রোজেন একটা একটা করে নিতে চাইবে। তাই এইখানে একটা হাইড্রোজেন এসে যুক্ত হবে তার একটা ইলেকট্রন নিয়ে, এইখানে একটা হাইড্রোজেন এসে যুক্ত হবে তার একটা ইলেকট্রন নিয়ে, এইখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে তার একটা ইলেকট্রন নিয়ে, এবং এইখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে তার একটা। দেখো তো প্রত্যেকটা হাইড্রোজেনই কিন্তু হিলিয়ামের মতো হয়ে গেল, দুটা করে ইলেকট্রন হয়ে গেছে। এবং মাঝখান থেকে কার্বনও কিন্তু আবার নিয়নের মতো হয়ে গেছে। তার 4টা ইলেকট্রন দরকার ছিল, 4টা হাইড্রোজেন আসা তাকে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস অর্জনে সহায়তা করলো।
মাঝখান থেকে আমরা একটা বন্ধন পেলাম, বন্ধনটার নাম হচ্ছে সমযোজী বন্ধন। এভাবে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে, অধাতু সমূহ ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে যে বন্ধনটা তৈরি করে, সে বন্ধনটাকে বলছি আমরা সমযোজী বন্ধন। তাহলে আমরা যদি একটু আয়নিক এবং সমযোজী উভয়টা নিয়ে একটু কথা বলি। এদিকে আছে আয়নিক এবং মনে করো এখানে আছে আমাদের সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন, তাহলে আয়নিক বন্ধন তৈরি হয় কে কে মিলে, ধাতু এবং অধাতু মিলে। তাহলে আয়নিক বন্ধন তৈরি হবে একটা ধাতু এবং একটা অধাতু যুক্ত হয়ে। সমযোজী বন্ধন কিভাবে তৈরি হবে, দুইটাই অধাতু, তার মানে অধাতু এবং অধাতু যুক্ত হয়ে তৈরি হবে সমযোজী বন্ধন। আয়নিক বন্ধন তৈরি হবে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তৈরি হবে আয়নিক বন্ধন। আর সমযোজী বন্ধন তৈরি হবে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে তৈরি হবে হচ্ছে আয়নিক বন্ধন। ত্যাগ হোক বা আদান প্রদান হোক বা শেয়ার হোক, উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস, ওই যে হিরোদের মতো হওয়া। এখন আয়নিক বন্ধন যেটা আমরা তৈরি করতে দেখছি, দেখো তো ইম্পর্টেন্ট একটা তথ্য বলছে এখানে। আয়নিক বন্ধনটার ভিতরে যে আয়নিক যৌগগুলো আছে, আয়নিক যৌগগুলোর ভিতরে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকে। ইম্পর্টেন্ট কথা, আয়নিক যৌগ সমূহের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকে আয়নিক যৌগ সমূহের মধ্যে। এই বলটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী একটা বল। যে আয়নিক যৌগগুলো আছে, এই আয়নিক যৌগগুলোর ভিতরে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকে। আর যে সমযোজী যৌগগুলো আছে, সমযোজী যৌগগুলোর ভিতরে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল থাকে। দুর্বল ভ্যান ডার ওয়ালস নামক একটা বল থাকে হচ্ছে সমযোজী যৌগ সমূহের মধ্যে। তার মানে যদি আমি এখানে একটা NaCl নিই, মনে করো NaCl নিই, তাহলে একটা NaCl এর সাথে যে আর একটা NaCl এর যে বন্ধনগুলো আছে, এই বন্ধনটা হবে অত্যন্ত শক্তিশালী একটা বন্ধন। কেন শক্তিশালী? কারণ এখানে একটা প্লাস এবং মাইনাসের মধ্যে যুক্ত হচ্ছে। ওই যে ধাতু সমূহ ক্যাটায়ন হয়েছিল, অধাতু সমূহ অ্যানায়ন হয়েছিল, প্লাস মাইনাসের মধ্যে অত্যন্ত শক্তিশালী একটা আকর্ষণ বল আছে। এই আকর্ষণ বলটার নাম হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। আর যে এখানে হাইড্রোজেন যে গ্যাস, সমযোজী বন্ধন যেটা তৈরি হচ্ছে, এই যে হাইড্রোজেন গ্যাস সমূহের মধ্যে আছে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল। সমযোজী বন্ধনের ভিতরে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল থাকে। তাহলে এখন দেখো তো ভাইয়ারা, যেটাতে আয়নিক যৌগ, সে বন্ধনটা অত্যন্ত শক্তিশালী, এই বন্ধনকে ভাঙা যাবে না সহজে। আর যে বন্ধনটা সমযোজীর অর্থাৎ দুর্বল ভ্যান ডার ওয়ালস বল যেটা, সে বন্ধনটা তো অবশ্যই দুর্বল। তার মানে এই দুর্বল বন্ধনকে আমি সহজেই ভেঙে ফেলতে পারবো, কিন্তু আয়নিকটাকে আমি সহজে ভাঙতে পারবো না। কেন? কারণ তাদের ভিতরে শক্তিশালী বল কাজ করছে। বলটার নাম কি? স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। সমযোজী বন্ধনকে আমি সহজে ভেঙে ফেলতে পারবো। কেন? কারণ এদের মধ্যে বলটা দুর্বল, তার নাম কি? ভ্যান ডার ওয়ালস বল। তাহলে আয়নিক বন্ধনকে ভাঙা সোজা না। আয়নিক বন্ধনকে ভাঙতে হলে প্রচুর তাপ দিতে হবে, অনেক বেশি তাপ দিতে হবে, তারপরে আয়নিক বন্ধনটা ভাঙবে। কিন্তু সমযোজী বন্ধনটা যেহেতু দুর্বল, তাকে অল্প তাপ দিলে পারে এই বন্ধনটা ভেঙে যাবে। যেহেতু সমযোজী বন্ধনটা দুর্বল, অল্প তাপ দিলে এই বন্ধন ভেঙে যাবে। আর আয়নিক বন্ধনটা যেহেতু অত্যন্ত শক্তিশালী, একে অল্প তাপে ভাঙবে না, অনেক বেশি তাপ দেওয়ার পর এই বন্ধনটা ভাঙবে। আর যে তাপ দেওয়ার পর যে বন্ধনটা ভাঙা শুরু করে, সেটাকে বলা হয় গলনাঙ্ক। তার মানে আয়নিক যে যৌগটা আছে, আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটা হবে অনেক বেশি। আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হবে অনেক বেশি। কারণটা এখনই বললাম, অনেক বেশি, এবং এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মানটা হবে কম। কারণ তো ব্যাখ্যা করলাম এখনই। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবণীয়। আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবণীয় হয়, পানিতে দ্রবণীয় হয়, এবং সমযোজী যৌগগুলো পানিতে হয় অদ্রবণীয়।
সমযোজী যৌগসমূহ পানিতে অদ্রবণীয় হয়। তো এই পানিতে দ্রবণীয় হয় কেন বা পানিতে দ্রবণীয় হয় না কেন, এটার একটা আলাদাই ব্যাখ্যা আছে, আমরা এখন সেই ব্যাখ্যাতে যাব। তো এতক্ষণ পর্যন্ত আমরা যা যা দেখলাম তা হচ্ছে যে আয়নিক যৌগ সমূহ তৈরি হবে ধাতু এবং অধাতুর মধ্যে। আয়নিক যৌগে ধাতু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন হয়, অধাতু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন হয়। ওই ক্যাটায়ন এবং অ্যানায়ন অত্যন্ত শক্তিশালী একটা আকর্ষণ বলে যুক্ত হয়, যে আকর্ষণ বলটাকে আমরা বলছি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এই আকর্ষণ বলটা অত্যন্ত শক্তিশালী হওয়ার কারণে একটা সহজে ভাঙা যায় না, অনেক বেশি তাপ দিতে হয়, যার কারণে এর গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক হয় অনেক বেশি। আর সমযোজী বন্ধন তৈরি হবে দুইটা অধাতুর মাধ্যমে। কিভাবে তৈরি হবে? ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে। এদের মধ্যে কোন ধরনের বন্ধন থাকবে? দুর্বল ভ্যান ডার ওয়ালস বন্ধন থাকবে। বন্ধনটা বা আকর্ষণটা অত্যন্ত দুর্বল হওয়ার কারণে খুব সহজেই একে তাপ দিয়ে ভেঙে ফেলা যাবে, গলায় ফেলা যাবে। এই জন্য এই সমযোজী যৌগসমূহের গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কর মান হয় অনেক কম। তারপরে আমরা দেখলাম আয়নিক যে যৌগগুলো আছে তারা হচ্ছে পানিতে দ্রবণীয় হয়, আর সমযোজী যৌগগুলো হয় পানিতে অদ্রবণীয়। তো এইটা কেন হয় এটার ব্যাখ্যা আমরা জানবো পানির পোলারিটি, পানির যে পোলারিটি আছে সেটা ব্যাখ্যার মাধ্যমে। তাহলে আমরা এখন দেখব পানি যে পোলার যৌগ, পানি যে একটি পোলার যৌগ সেইটার ব্যাখ্যা। চতুর্থ অধ্যায়ের একটা টপিক ছিল তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা একটা টপিক ছিল। তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা ছিল সমযোজী বন্ধনে যে ইলেকট্রনটা শেয়ার করা হচ্ছে, মনে করো আমার একটা পরমাণু, তারা তাদের ইলেকট্রন শেয়ার করে একটা সমযোজী বন্ধন তৈরি করেছে। তো এই ইলেকট্রনটাকে উভয় পরমাণু তার নিজের দিকে টানার চেষ্টা করবে। এই যে শেয়ার করা যে ইলেকট্রনটা আছে, এই শেয়ার করা ইলেকট্রনকে উভয় পরমাণু তার নিজের দিকে টানার চেষ্টা করবে। তো যার তড়িৎ ঋণাত্মকতাটা বেশি, মনে করো এইটার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তো শেয়ার করা ইলেকট্রনগুলো ওই পরমাণুর দিকে খানিকটা সরে যাবে। মানে তড়িৎ ঋণাত্মকতা যার বেশি, শেয়ার করা ইলেকট্রনগুলো তার দিকে সরে থাকবে। তো তড়িৎ ঋণাত্মকতার মান তোমাদেরকে মনে রাখতে হবে। তড়িৎ ঋণাত্মকতার মান তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তড়িৎ ঋণাত্মকতার মান মনে রাখার একটা সোজা একটা জিনিস আছে, তোমার মনে রাখো ফোন মনে রাখতে পারে, অনেকটা হেল্পফুল এই জিনিসটা। ফোন কিভাবে? ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 4, অক্সিজেনের মান হচ্ছে 3.5 আর নাইট্রোজেনের হচ্ছে 3। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1, সালফারের হচ্ছে 2.5। এই মানগুলো একটু মনে রাখতে হবে তোমাদেরকে, তাহলে সুবিধা হবে, তোমাদের এটা ইন্টারও কাজে লাগবে এই জিনিসটা। তাহলে এবং এই যে আমি যদি পানির বন্ধন যেটা দেখালাম একটু আগে, এটা হচ্ছে পানিতে যে বন্ধনটা এইভাবে দেখো, একটু আগে দেখাচ্ছিলাম পানিতে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন শেয়ার করা থাকে। তাহলে এখানে আছে মনে করো ইলেকট্রন শেয়ার করা আছে এবং এখানে ইলেকট্রন দুইটা শেয়ার করা আছে, এভাবে সমযোজী বন্ধন তৈরি করা আছে। এখন অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5 আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। তাহলে শেয়ার করা যে ইলেকট্রন গুলো আছে, ওই শেয়ার করা ইলেকট্রন কার দিকে সরে যাবে? অবশ্যই অক্সিজেনের দিকে সরে যাবে। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5 আর হাইড্রোজেনের 2.1। তাহলে এই যে শেয়ার করা ইলেকট্রন গুলো আমি এখানে দেখাইছি, বলে কে টানবে বেশি? যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে তার নিজের দিকে টেনে নেবে। তার মানে এই ইলেকট্রন গুলো আসলে এরকম মাঝামাঝি থাকবে না, ইলেকট্রন গুলা খানিকটা সরে যাবে অক্সিজেনের দিকে। কেন অক্সিজেনের দিকে সরে গেল? কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি, তাই ইলেকট্রন গুলা ঠিক মাঝামাঝি না থেকে অক্সিজেনের দিকে কিছুটা সরে যাবে। এখন অক্সিজেনের যখন সরে গেল তখন ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তারপর অক্সিজেনের চারপাশে নেগেটিভ চার্জের পরিমাণ বেড়ে গেল, এই জন্য অক্সিজেন খানিকটা নেগেটিভ হয়ে যাবে। অক্সিজেন খানিকটা নেগেটিভ হয়ে যাবে। কেন নেগেটিভ হলো? কারণ ইলেকট্রন গুলো তার দিকে সরে আসছে।
কেন সরে গেল? কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের চাইতে বেশি, আর যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সমযোজী বন্ধনে যে ইলেকট্রনগুলো শেয়ার করা থাকবে ওই ইলেকট্রনগুলো তার দিকে সরে যাবে। এই কারণে সমযোজী বন্ধনের শেয়ার করা ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে সরে গেছে। তাহলে এখন বলতো অক্সিজেন কি ইলেকট্রন দুটো একেবারে নিয়ে নিয়েছে? না, একেবারে তো নেয়নি, শুধুমাত্র তার দিকে একটু টেনে নিয়েছে। এই যে হাইড্রোজেন থেকে ইলেকট্রন গুলো কি একেবারে সরে গেছে? না, একেবারে সরে যায়নি, হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা খানিকটা দূরে সরে গেছে। তাই অক্সিজেনও যেহেতু একেবারে ইলেকট্রনটা নিয়ে নেয়নি, তাই অক্সিজেনও সম্পূর্ণ নেগেটিভ হবে না, অল্প একটু নেগেটিভ হবে। আর হাইড্রোজেন থেকে যেহেতু ইলেকট্রন গুলো একেবারেই দূরে সরে যায়নি, সো হাইড্রোজেনও তাহলে সম্পূর্ণ পজিটিভ হবে না, আংশিক পজিটিভ হবে। তার মানে এই যে একটা যোগ, একটা আমি কিন্তু এই ঘটনা কিন্তু সমযোজী যৌগেই হবে। যে একটা সমযোজী যৌগে দেখা যাচ্ছে কোনো একটা অংশ আংশিক প্লাস হচ্ছে, কোনো একটা অংশ আংশিক মাইনাস হচ্ছে। এটা কেন হচ্ছে? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে। এবং এই ঘটনাটা কখন ঘটবে? কখন এই ঘটনাটা ঘটবে? যখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.9 এর মধ্যে যদি হয়, যদি এরকম ঘটনাটা ঘটে, তাহলে এরকম ইলেকট্রন গুলো সে টানাটানি করবে এবং যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে তার দিকে ইলেকট্রন গুলো টেনে নেবে। এখন দেখো পার্থক্য, দেখো এর 3.5 এর 2.1, পার্থক্য হচ্ছে 1.4, এদের মধ্যে পার্থক্য হচ্ছে 1.4। তার মানে অবশ্যই এখানে অক্সিজেন তার দিকে টেনে নেবে। এই রেঞ্জের মধ্যে যদি পার্থক্যটা হয়, তাহলে পরে ইলেকট্রনের টানাটানিটা ঘটবে এখানে। তো অবশ্যই এখানে ইলেকট্রনের টানাটানি ঘটবে, কারণ এই রেঞ্জের মধ্যে আছে পার্থক্য 1.4, এবং টানাটানির ফাইনাল রেজাল্ট কি হবে? যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার দিকে সরে যাবে ইলেকট্রনটা। তো এইভাবে একটা পানির যৌগের ভিতরে, পানির অণুতে অক্সিজেনটা হয়ে যাবে আংশিক নেগেটিভ এবং হাইড্রোজেনটা হয়ে যাবে আংশিক পজিটিভ। তো এখানে তাহলে আমরা দেখতে পেলাম ফাইনালি পানির একটা অণুর ভিতরে দুইটা প্রান্ত সৃষ্টি হয়েছে, একটা নেগেটিভ প্রান্ত, একটা পজিটিভ প্রান্ত। অক্সিজেনটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, আংশিক নেগেটিভ প্রান্ত, এবং হাইড্রোজেনটা হচ্ছে আংশিক পজিটিভ প্রান্ত। তো ইংরেজিতে প্রান্তকে কি নামে ডাকা হয়? পোল বলা হয়। তার মানে আর কেমিস্ট্রিতে তার মানে দেখতে পাচ্ছি এখানে দুইটা পোল সৃষ্টি হয়েছে, একটা নেগেটিভ পোল সৃষ্টি হয়েছে, একটা পজিটিভ পোল সৃষ্টি হয়েছে। তো কেমিস্ট্রিতে দুইকে কি বলা হয়? ডাই বলা হয়। তার মানে এই যে পানির যে যৌগটা এখানে দেখালাম, এখানে দুইটা প্রান্ত সৃষ্টি হয়েছে, দুইটা পোল সৃষ্টি হয়েছে, যাকে আমি বলছি ডাইপোল সৃষ্টি হয়েছে। ডাইপোল, ডাই মানে দুই আর পোল মানে হচ্ছে প্রান্ত। তার মানে এখানে দুইটা পোল বা ডাইপোল সৃষ্টি হয়েছে। এভাবে তড়িৎ ডাইপোল সৃষ্টি হওয়ার মেইন কারণটা কি? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি এই রেঞ্জের মধ্যে হয়, তাহলে সেখানে কোনো একটা ইলেকট্রন কারো একটা দিকে সরে যাবে, তখন সে হবে নেগেটিভ, অপরটা হবে পজিটিভ। আর এখানে দুইটা প্রান্ত সৃষ্টি হচ্ছে, মানে ডাইপোল সৃষ্টি হচ্ছে। এভাবে যে সকল সমযোজী যৌগের ভিতরে ডাইপোল সৃষ্টি হবে তাদেরকে বলা হবে পোলার যৌগ। মাইয়ার যৌগ না, পোলার যৌগ। তার মানে পানি একটি পোলার যৌগ। যে সকল যৌগের ভিতরে ডাইপোল সৃষ্টি হবে তাদেরকে বলা হবে পোলার যৌগ। যেহেতু পানির মধ্যে ডাইপোল সৃষ্টি হলো, সুতরাং পানি একটি পোলার যৌগ, আমরা নিঃসন্দেহে বলতে পারি। তাহলে এরকম আশেপাশে আমাদের পরিচিত কি আর কোনো পোলার যৌগ আছে? যদি একটু আমরা খোঁজ খবর নিই, দেখি তো HF নামে একটা সমযোজী যৌগ আছে, হাইড্রোজেন গ্যাস, ফ্লোরিন গ্যাস। HF নামে একটা সমযোজী যৌগ আছে। তো এই যৌগটা পোলার হবে কিনা আমরা যদি সেটা একটু দেখতে চাই, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত রে ভাইয়ারা? 2.1। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 4। এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 1.9। এই রেঞ্জের মধ্যে আছে। তার মানে এটা নিঃসন্দেহে একটা পোলার যৌগ হবে। আর পোলার যৌগ হলো, তার মানে এই যে ইলেকট্রনটা যে এদের ভিতরে শেয়ার করা আছে, শেয়ার করা যদি ইলেকট্রনগুলো, তাহলে কে টেনে নিবে?
যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার মানে ইলেকট্রন গুলা ফ্লোরিনের দিকে একটু বেশি সরে থাকবে, কারণ ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। ডাইপোল যে সৃষ্টি হলো, দুইটা প্রান্ত যে সৃষ্টি হলো, প্লাস মাইনাস প্রান্ত যে সৃষ্টি হলো, কে প্লাস হবে আর কে মাইনাস হবে, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি ইলেকট্রন গুলা তার দিকে সরে থাকবে, সে তখন হবে আংশিক নেগেটিভ এবং অপরটা তখন হবে আংশিক পজিটিভ। তার মানে HF হচ্ছে একটি পোলার যৌগ। কি কোনো আমাদের পরিচিত পোলার যৌগ আছে কিনা দেখি তো। আমাদের পরিচিত পোলার যৌগ যদি আমি NH3 এর কথা বলি, NH3 এর কথা বলি, নাইট্রোজেন একটা গ্যাস অধাতু, হাইড্রোজেন একটা গ্যাস অধাতু। নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 3। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 2.1। এদের মধ্যে পার্থক্য কত হবে দেখো তো। পার্থক্য হবে তাহলে এখানে 0.9, এই রেঞ্জের মধ্যে আছে। তার মানে নিঃসন্দেহে এটা একটা পোলার যৌগ হবে, নিঃসন্দেহে একটা পোলার যৌগ হবে। আচ্ছা, তাহলে এই যে পোলার যৌগ এখানে হলো, তাহলে এখানে প্লাস প্রান্ত আর মাইনাস প্রান্ত কি হবে? যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার দিকে ইলেকট্রন সরে যাবে, অর্থাৎ এখানে নাইট্রোজেনটা হবে আংশিক নেগেটিভ এবং হাইড্রোজেনটা হবে আংশিক পজিটিভ। আর পানি তো আমরা দেখলামই। যদি যদি এখন তোমাদের বলা হয় যে H2S, যদি বলা হয় H2S, তো এই H2S পোলার হবে কিনা একটু নিজে নিজে চিন্তা করি তাহলে আমরা। H2S পোলার যৌগ হবে কিনা, H2S এর কি করতে হবে, পোলার যৌগ হবে কিনা দেখার জন্য তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বের করতে হবে। হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা আমাদের মুখস্থ 2.1, সালফারের তড়িৎ ঋণাত্মকতা মুখস্থ 2.5, পার্থক্য হচ্ছে 0.4। রেঞ্জটা কত ছিল? 0.5 থেকে 1.9। তাহলে কি এইটা কি তড়িৎ ঋণাত্মকতার ওই টানাটানির রেঞ্জের ভিতরে যাবে? যাবে না। তার মানে ইলেকট্রন, এখানে ইলেকট্রন গুলো শেয়ার করা থাকবে, কেউই কারোর দিকে টানবে না, তার মানে এই যৌগটা পোলার যৌগ হবে না। তাহলে সারসংক্ষেপ কি হলো? সারসংক্ষেপ হলো একটা সমযোজী বন্ধনে যখন ইলেকট্রনটা শেয়ার করা থাকবে, তখন যে দুটা পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ার করা থাকবে তাদের মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যটা 0.5 থেকে 1.9 এর মধ্যে হয়, তাহলে পারে সেখানে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি শেয়ার করা ইলেকট্রন গুলা তার দিকে সরে যাবে, যার ফলে ওই পরমাণুটা হবে আংশিক নেগেটিভ এবং অপর পরমাণুটা হবে আংশিক পজিটিভ। এইভাবে দুইটা প্রান্ত, দুইটা পোল বা ডাইপোল সৃষ্টি হবে। আর যে সকল যৌগের মধ্যে এরকম ডাইপোল সৃষ্টি হবে সে সকল যৌগকে বলা হবে পোলার যৌগ। তাহলে পানি যে একটা পোলার যৌগ, পানি যে একটা পোলার যৌগ সেটা নিয়ে আমাদের আর কোনো সন্দেহ নাই, কারণ পানি একটা সমযোজী যৌগ। পানিতে ইলেকট্রন শেয়ার করা আছে, শেয়ার করা ইলেকট্রন গুলা অক্সিজেনের দিকে সরে যাবে, কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। অক্সিজেনের দিকে সরে যাওয়ার কারণে অক্সিজেনটা হয়ে যাবে আংশিক নেগেটিভ এবং হাইড্রোজেনটা হয়ে যাবে আংশিক পজিটিভ। এই যে আংশিক নেগেটিভ এবং পজিটিভ দুইটা প্রান্তের সৃষ্টি হচ্ছে, এই দুই প্রান্ত সৃষ্টি হওয়াটাকে বলা হচ্ছে ডাইপোল। আর যে সকল যৌগে ডাইপোল সৃষ্টি হবে, যে সকল যৌগের মধ্যে ডাইপোল সৃষ্টি হবে সে সকল যৌগকে বলা হবে, সে সকল যৌগ হবে পোলার যৌগ। সুতরাং পানি একটি পোলার যৌগ, ঠিক যেভাবে HF একটি পোলার যৌগ, ঠিক যেভাবে NH3 একটি পোলার যৌগ, ঠিক যেভাবে H2S একটি পোলার যৌগ নয়। আচ্ছা, তার মানে এখন পর্যন্ত আমরা কোন টপিকে ছিলাম? আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবণীয় হয়, সমযোজী যৌগ পানিতে দ্রবণীয় হয় না, এই টপিকে ছিলাম। এই টপিকের ব্যাখ্যা বোঝার জন্য পানি যে একটি পোলার যৌগ এই টপিকটাকে আমাকে জানতে হবে। তো আমরা জানলাম পানি একটি পোলার যৌগ, তার মানে পানিতে একটা প্লাস প্রান্ত এবং একটা মাইনাস প্রান্ত আছে। অক্সিজেনটা হচ্ছে মাইনাস প্রান্ত এবং হাইড্রোজেনটা হচ্ছে প্লাস প্রান্ত। আচ্ছা, তাহলে এখন মনে করো এটা হচ্ছে একটা পানি, এটা পানির একটা অণু। পানির অণুতে আমরা জানলাম যে পানির অণুতে আংশিক প্লাস এবং আংশিক মাইনাস প্রান্ত থাকে। এখন আমি যখন এই যৌগের ভিতরে কোনো একটা আয়নিক যৌগকে দিব, আমি যখন এই পানির মধ্যে কোনো একটা আয়নিক যৌগ দিব, তখন আয়নিক যৌগে ধাতুটা ক্যাটায়ন হিসাবে থাকে, অধাতুটা অ্যানায়ন হিসাবে থাকে।
তো আয়নিক যৌগের ভিতরেও আগে থেকেই একটা প্লাস মাইনাস প্রান্ত আছে, আর আমি যখন এটাকে পানির মধ্যে দিব, পানিতেও একটা প্লাস মাইনাস প্রান্ত আছে। তখন কি করবে, তখন আয়নিক যৌগের যে প্লাস প্রান্তটা আছে তার সাথে আকর্ষণ হবে পানির মাইনাস প্রান্তের। আয়নিক যৌগে যে প্লাস প্রান্তটা আছে তার সাথে আকর্ষণ হবে পানির মাইনাস প্রান্তের। আর আয়নিক যৌগতে যে মাইনাস প্রান্তটা আছে তার সাথে আকর্ষণ হবে পানির ধনাত্মক প্রান্তের। প্লাস মাইনাসের আকর্ষণ ঘটে। তার মানে যেহেতু পানিতে আগে থেকেই প্লাস মাইনাস আছে, আমি আর এর মধ্যে আমি একটা আয়নিক যৌগ দিচ্ছি যার ভিতরেও প্লাস মাইনাস আছে, তখন আয়নিক যৌগের প্লাস প্রান্তকে পানির নেগেটিভ প্রান্ত আকর্ষণ করবে, আর আয়নিক যৌগের মাইনাস প্রান্তকে পানির পজিটিভ প্রান্ত আকর্ষণ করবে। এইভাবে আয়নিক যৌগটা দুই আকর্ষণের কারণে একে অপর থেকে আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে যায় পানির সঙ্গে সম্পূর্ণ মিশে যাবে, যে কারণে আয়নিক যৌগগুলোকে আমরা বলছি পানিতে দ্রবণীয় হয়। যখন আমি একটা আয়নিক যৌগকে পানিতে দিব, তখন আয়নিক যৌগের যে প্লাস প্রান্তটা আছে তার চারপাশে পানির কোন অংশ আসবে? অবশ্যই মাইনাস প্রান্ত আসবে। তো পানির মাইনাস প্রান্তটা কি হবে? পানির মাইনাস প্রান্ত হচ্ছে অক্সিজেন। তার মানে এইরকম একটা ঘটনা ঘটবে। যেহেতু পানির মাইনাস প্রান্তটা হচ্ছে অক্সিজেন, তাই আয়নিক যৌগের প্লাস প্রান্তের চারপাশে অক্সিজেন চলে আসবে। আর যেহেতু Cl মাইনাসটা এখানে আছে, মাইনাস প্রান্তের চারপাশে আসবে তাহলে পানির প্লাস প্রান্তটা। যে কোনো আয়নিক যৌগই আমি নিই না কেন, এখানে প্লাস মাইনাস প্রান্ত আছে, ধাতুটা প্লাস ক্যাটায়ন হয়ে থাকবে, অধাতুটা অ্যানায়ন হয়ে থাকবে। তো ধাতুর প্লাস প্রান্তের চারপাশে পানির অক্সিজেন অংশটা চলে আসবে, এবং অধাতুর মাইনাস প্রান্তের চারপাশে পানির পজিটিভ প্রান্ত চলে আসবে। এভাবে আয়নিক যৌগটাকে একটা থেকে আরেকটাকে আলাদা করে ফেলবে। আর যখন একটা থেকে একটা আলাদা হয়ে গেল, তখন ওই আয়নিক যৌগটা পানিতে মিশে গেল। এইভাবে এই জন্য আয়নিক যৌগসমূহ পানিতে মিশছে। এখন তোমার কথা হচ্ছে, তুমি একটা সমযোজী যৌগকে পানিতে দিলা, তো সমযোজী যৌগে কি কোনো প্লাস মাইনাস প্রান্ত আছে? সমযোজী যৌগে কেউ ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে? কেউ তো ইলেকট্রন ত্যাগও করে না, গ্রহণও করে না। তোমার সমযোজী যৌগে কোনো প্লাস মাইনাস থাকে না। এখন তুমি যদি পানির মধ্যে একটা সমযোজী যৌগকে দাও, তাহলে এর তো প্লাস মাইনাস প্রান্ত নাই। তাহলে অক্সিজেন কাকে ধরে টান মারবে, আর হাইড্রোজেনই বা কাকে ধরে টান মারবে? টানাটানির কোনো প্রশ্নই আসছে না। তার মানে এটা যেভাবে পানিতে টুপুক করে পড়লো ওভাবেই থাকবে, কারণ এখানে কোনো টানাটানি হবে না। কিন্তু এইখানে কিন্তু ঠিকই টানাটানি হয়েছে, কারণ এখানে প্লাস আয়নিক যৌগেতে প্লাস মাইনাস আছে, পানিতেও প্লাস মাইনাস আছে। পানির প্লাস আয়নিকের মাইনাসকে ধরে টান মারছে, পানির মাইনাস আয়নিকের প্লাসকে ধরে টান মারছে, পরে ওরা আলাদা হয়ে পানিতে মিশে গেছে। কিন্তু তুমি যখন সমযোজীকে দিবা, তখন তো এখানে টানাটানির প্রশ্ন আসে না, কারণ পানির প্লাস মাইনাস আছে, কিন্তু সমযোজীর তো প্লাস মাইনাস নাই। এই কারণে সমযোজী যৌগের সময় পানিতে দ্রবণীয় হয় না। কিন্তু যদি সমযোজীটা পোলার হয়, যদি একটু আগে পোলারিটি দেখালাম, যদি সমযোজীটা পোলার যৌগ হয়, পোলার যৌগে কিন্তু প্লাস মাইনাস আছে, তখন কিন্তু সেটা আবার পানিতে মিশবে। যেমন তোমাদের বইয়ের উদাহরণ দেওয়া আছে, অ্যালকোহল পানিতে মিশে, কারণ সেটা পোলার যৌগ। আচ্ছা, এই গেল তাহলে আমাদের আয়নিক যৌগসমূহের বৈশিষ্ট্য। তাহলে আমরা দেখলে পেলাম আয়নিক যৌগ হচ্ছে ধাতু এবং অধাতুর মধ্যে। তোমরা একটু মনে নিজে রিভিশন করার চেষ্টা করো, আবার বলার চেষ্টা করো, খাতায় বা লেখার চেষ্টা করো। আয়নিক যৌগসমূহ তৈরি হবে ধাতু এবং অধাতুর মধ্যে, সমযোজী যৌগ তৈরি হবে দুইটাই অধাতুর মধ্যে। আয়নিক যৌগতে ধাতু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন হবে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন হবে। ক্যাটায়ন অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে আয়নিক যৌগ তৈরি হবে। সমযোজী যৌগে ইলেকট্রন সমূহ, দুইটা অধাতু ইলেকট্রন সমূহ শেয়ার করার মাধ্যমে সমযোজী যৌগ তৈরি করবে।
আয়নিক যৌগে শক্তিশালী স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকবে, যাকে ভাঙতে অনেক বেশি তাপ দিতে হবে, তাই তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি। এবং সমযোজী যৌগের ভিতরে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল থাকবে, যাকে অল্প তাপে ভাঙা যায়, এর জন্য গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে কম। এবং আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবণীয় হবে এবং সমযোজী যৌগসমূহ পানিতে দ্রবণীয় হবে না। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অষ্টকের নিয়ম, দুইয়ের নিয়ম এবং মুক্ত জোড় বন্ধন জোড় রিলেটেড যে কথা সেটা। তাহলে আমরা যদি এখন দেখি অষ্টকের নিয়ম এবং দুইয়ের নিয়ম নিয়ে যদি কথা বলি, একটা হচ্ছে আমরা জানি অষ্টকের নিয়ম এবং আর একটা আছে আমাদের দুইয়ের নিয়ম। একটা যৌগ তোমাদের সামনে দেওয়া হচ্ছে, মনে করো যৌগটা হচ্ছে BF3, এই একটা যৌগ। এবং এই যৌগটা যদি আমি দেখি বোরনের মোট ইলেকট্রন 5টা, বোরনের মোট ইলেকট্রন 5টা। আমি যদি বোরনকে এখানে দেখাই, বোরনের প্রথম কক্ষপথে আছে 2টা ইলেকট্রন এবং পরের কক্ষপথে আছে তাহলে আমাদের দেখতে পাচ্ছি আমরা 3টা ইলেকট্রন। তো এই 3টা ইলেকট্রনের 3টা ফ্লোরিন এসে যুক্ত হবে। দেখো লেখাই আছে BF3, 3টা ফ্লোরিন এসে যুক্ত হবে এখানে, 3টা ফ্লোরিন এসে যুক্ত হচ্ছে। তাহলে এখন দেখো তো বোরনের শেষ কক্ষপথে ছিল 3টা ফ্লোরিন, 3টা ইলেকট্রন নিয়ে আসা যুক্ত হলো। তাহলে এখন তার শেষ কক্ষপথে মোট ইলেকট্রন হলো 6টা। যদি আমি এখানে NH3 এর ব্যাখ্যা দিই, যদি আমি এখানে NH3 এর ব্যাখ্যা দিই, তাহলে কি হবে সেটা একটু দেখি। এটা হচ্ছে দুইয়ের নিয়ম, এখানে হচ্ছে অষ্টকের নিয়ম লিখি। তাহলে যদি আমি NH3 এর ব্যাখ্যা দিই, তাহলে নাইট্রোজেনের মোট ইলেকট্রন হচ্ছে 7টা। প্রথম কক্ষপথে আছে 2টা ইলেকট্রন, পরের কক্ষপথে আছে 5টা ইলেকট্রন, পরের কক্ষপথে আছে 5টা ইলেকট্রন। কয়টা হাইড্রোজেন আছে? 3টা হাইড্রোজেন আছে। তাহলে এখানে একটা হাইড্রোজেন আসলো তার ইলেকট্রন নিয়ে, এখানে একটা হাইড্রোজেন আসলো তার ইলেকট্রন নিয়ে, এখানে একটা হাইড্রোজেন আসলো তার ইলেকট্রন নিয়ে। তাহলে এখন নাইট্রোজেনের শেষ কক্ষপথে মোট কটা ইলেকট্রন হলো? 2, 4, 6 আর 2 8। তার মানে এখানে মোট ইলেকট্রন আছে 8টা। এইভাবে ইলেকট্রন গুলা সাজানোর পরে, যৌগগুলো দেখানোর পরে, যার শেষ কক্ষপথে যখন দেখবা 8টা ইলেকট্রন আছে, ওকে বলা হয় অষ্টকের নিয়ম। অষ্টকের নিয়ম অনুসারে যৌগ গঠন হয়েছে। আর যদি দেখো 8টা বাদে 2টা, 4টা, 6টা যদি এরকম কোন যৌগ হয়, তখন তাকে বলা হবে দুইয়ের নিয়মে যৌগ গঠন হয়েছে। যদি দেখি যে শেষ কক্ষপথে 8টাই হয়েছে, তখন তার নাম হচ্ছে অষ্টকের নিয়ম। আর যদি 8-এর বদলে দেখি আমরা 2টা হতে পারে বা 4টা হতে পারে বা 6টা হতে পারে, এরকম যদি দেখি ইলেকট্রন আছে, তখন তাকে বলা হবে দুইয়ের নিয়ম। যেমন BF3 তে শেষ কক্ষপথে আমি মোট ইলেকট্রন পাচ্ছি 6টা, তার মানে এটা কার নিয়ম অনুসরণ করছে? দুইয়ের নিয়ম। NH3 তে মোট ইলেকট্রন পাইছি আমি কয়টা? 8টা, তো এটা কার নিয়ম অনুসরণ করছে? অষ্টকের নিয়ম অনুসরণ করছে। এইভাবে অষ্টক এবং দুইয়ের নিয়ম বের করতে হয়, এবং এইভাবেই তুমি বের করে ফেলতে পারবা একটা যৌগে কতটা মুক্ত জোড় বা কতটা বন্ধন জোড় ইলেকট্রন আছে সেটা। তাহলে এই যে দুটা ইলেকট্রন কারো সাথেই বন্ধন তৈরি করলো না, এই জন্য এটাকে বলা হবে মুক্ত জোড় ইলেকট্রন। এই জোড়া ইলেকট্রন দুটা মুক্ত অবস্থায় আছে। এটা বাইর করার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন বাইর করার, সেটা হচ্ছে শেষ কক্ষপথের মোট ইলেকট্রন থেকে বন্ধন সংখ্যা বাদ দিতে হবে। তাহলে আমি যদি নাইট্রোজেনের শেষ কক্ষপথের মোট ইলেকট্রন কটা? 7টা। নাইট্রোজেনের শেষ কক্ষপথের মোট ইলেকট্রন কয়টা দেখো তো ভাইয়ারা? শেষ কক্ষপথের মোট ইলেকট্রন হচ্ছে 7টা। আর বন্ধন সংখ্যা কত? নাইট্রোজেনে 1টা, 2টা, 3টা বন্ধন তৈরি হয়েছে, তাহলে বন্ধন সংখ্যা হচ্ছে 3। মোট ইলেকট্রন সংখ্যা 7, বন্ধন সংখ্যা 3, তাহলে পাচ্ছি আমি 2। 2 মানে কয় জোড়া? 1 জোড়া। তার মানে এখানে 1 জোড়া বা একটি মুক্ত জোড় আছে। জোড় মানেই কিন্তু এখানে বুঝাই দিচ্ছে 2টা, এখানে একটি মুক্ত জোড় আছে। যে এখানে হিসাব করে দেখি তো ভাইয়ারা, বোরনের শেষ কক্ষপথে মোট ইলেকট্রন কটা?
তিনটা। এই যে BF3 যে যৌগটা তৈরি হলো, এই BF3 যৌগতে বন্ধন কটা আছে? বন্ধন আছে তিনটা। তাহলে শেষ কক্ষপথের মোট ইলেকট্রন থেকে বন্ধন সংখ্যা বাদ দাও, আসলো 0। তাহলে এখানে কয়টা মুক্তজোড় আছে এখন তোমরাই বলো? একটাও মুক্তজোড় নাই। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় যে H, নিজে নিজে একটু বাইর করার চেষ্টা করো তো ভাইয়ারা, নিজে নিজে বাইর করার চেষ্টা করো যে H2O তে কয়টা মুক্তজোড় আছে? H2O এই যে যৌগটাতে কয়টা মুক্তজোড় আছে এখন নিজে নিজে বাইর করার চেষ্টা করো। শেষ কক্ষপথ অক্সিজেনের শেষ কক্ষপথে মোট ইলেকট্রন কয়টা? অক্সিজেনের শেষ কক্ষপথে মোট ইলেকট্রন হচ্ছে 6টা। আমি যদি বন্ধনটা তোমাদেরকে দেখাতে চাই, এই বন্ধনটা কিভাবে তৈরি হয়েছে দেখো তো ভাইরা, এইভাবে পানির বন্ধন তৈরি হয়েছে। তাহলে শেষ কক্ষপথে মোট অক্সিজেনের শেষ কক্ষপথে মোট ইলেকট্রন 6টা, বন্ধন সংখ্যা কয়টা? 2টা। তো মোট ইলেকট্রন থেকে বন্ধন সংখ্যা বাদ দাও, কয় পাবো? কত পাবো আমরা? 4। 4 মানে কয় জোড়া? 4 মানে কয় জোড়া? 2 জোড়া। তার মানে পানিতে 2টি মুক্ত জোড় আছে, পানিতে 2টি মুক্ত জোড় আছে, পানিতে 2টি মুক্ত জোড় আছে। এইভাবে তুমি একটা যৌগে থাকা কয়টা মুক্ত জোড় সেটা বের করে ফেলতে পারবা। এই গেল আমাদের আয়নিক যৌগ সমূহ, অষ্টকের নিয়ম, 2 এর নিয়ম এবং মুক্ত জোড় কিভাবে বাইর করতে হয় সেটা। এরপরে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ধাতব বন্ধন, তাহলে আমরা একটু ধাতব বন্ধন নিয়ে কথা বলে ফেলি। ধাতব বন্ধনে নাম শুনেই বুঝতে পারছি শুধুমাত্র এখানে ধাতু থাকবে। আর প্রথম ক্লাসে বলেছিলাম যখনই মাথায় আসবে ধাতু, যখনই কানে আসবে ধাতু, তোমাকে অবশ্যই মনে নিয়ে আসতে হবে যে ইলেকট্রন ত্যাগ করে। তাহলে যে কোনো ধাতু, মনে করো এটা একটা সোডিয়ামের দণ্ড, সোডিয়াম আম আছে, তার মানে ধাতু। তাহলে এখানে অসংখ্য কোটি কোটি সোডিয়াম পরমাণু তাহলে এখানে আছে, তাহলে এখানে কোটি কোটি সোডিয়াম পরমাণু আছে। আর যেহেতু সোডিয়াম ধাতু, তার মানে এখান থেকে ওই কোটি কোটি ইলেকট্রন ত্যাগ করছে, ধাতু সমূহ ইলেকট্রন ত্যাগ করেছে। এই যে ইলেকট্রন গুলা ত্যাগ করছে, এই ইলেকট্রন গুলা কোন নির্দিষ্ট পরমাণুর চারপাশে না ঘুরে সম্পূর্ণ দণ্ডে ঘোরাঘুরি করে, সম্পূর্ণ ধাতব দণ্ডে ঘোরাঘুরি করে। তো এরপর থেকে যখনই ধাতব কিছু তোমার চোখের সামনে আসবে, তোমাকে অবশ্যই মাথায় নিয়ে আসতে হবে যেখানে অসংখ্য মুক্ত ইলেকট্রন চলাচল করে বেড়াচ্ছে। কারণ ধাতু ইলেকট্রন ত্যাগ করে, তো ইলেকট্রন ত্যাগ করার পর ইলেকট্রনগুলো গেল কোথায়? ওই সম্পূর্ণ দণ্ডে ছোটাছুটি করে বেড়াচ্ছে। এই জন্য যে কোনো ধাতব দণ্ডে সঞ্চারনশীল ইলেকট্রন, মুক্তভাবে চলাচল করা ইলেকট্রন থাকে অসংখ্য। আর বিদ্যুৎ পরিবহন করে কারা? যাদের ভিতরে মুক্ত ইলেকট্রন আছে তারা বিদ্যুৎ পরিবহন করে। যেহেতু ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন আছে, তাই যে কোনো ধাতু সমূহ বিদ্যুৎ পরিবহন করতে পারে, যে কোনো ধাতু সমূহ বিদ্যুৎ পরিবহন করে। বিদ্যুৎ পরিবহন করে কি ভাবে? বিদ্যুৎ পরিবহন কিন্তু অনেক ভাবে করতে পারে। বিদ্যুৎ পরিবহনের উপায় হচ্ছে 2টা। এখন বিদ্যুৎ পরিবহন করতে পারে 2টা ভাবে। বিদ্যুৎ পরিবহন 2 ভাবে করা যায়। একটা হচ্ছে মুক্ত ইলেকট্রনের মাধ্যমে, যেটা ধাতব দণ্ডের ভিতরে থাকে, ধাতব বন্ধনের ভিতরে থাকে। আর আরেকটা হচ্ছে মুক্ত আয়নের মাধ্যমে, তার মানে যেখানে মুক্ত আয়ন মানে ক্যাটায়ন অ্যানায়ন প্লাস মাইনাস আয়ন থাকবে সেখানেও বিদ্যুৎ পরিবহন সম্ভব। এখন তোমার সামনে NaCl আছে, ভালো করে খেয়াল করি, NaCl আছে সলিড, আর এক জায়গাতে NaCl আছে অ্যাকুয়াস। তার মানে যেটা সলিড, এখানে কিন্তু কোনো আয়ন পাবা না, কারণ এটা শক্ত অবস্থায় আছে, এটা আলাদা হয়ে নাই। তার মানে এখানে কিন্তু কোনো আয়ন নাই, তার মানে এইটা বিদ্যুৎ পরিবহন করবে না। যেটা অ্যাকুয়াস এখানে কিন্তু Na+ এবং Cl মানে আয়ন অবস্থায় আছে, তার মানে এইটা কিন্তু বিদ্যুৎ পরিবহন করবে। এই জন্য একটা প্রশ্ন আসে যে শুষ্ক NaCl বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু গলিত NaCl বিদ্যুৎ পরিবহন করে। কেন? কারণ শুষ্ক NaCl এ আয়নই তো নাই, গলিত NaCl এ কিন্তু আয়ন আছে। অ্যাকুয়াস যে কোনো আয়নকে তুমি পানিতে দেবা, ভেঙে দেবে, আয়ন তৈরি করবে, এই জন্য আয়ন আছে। তাই আয়নিক যৌগ সমূহকে যদি আমি গলিত অবস্থায় নিয়ে আসি বা দ্রবীভূত অবস্থায় নিয়ে আসি, সেখানে আয়ন তৈরি হবে
এবং ওইটা তখন বিদ্যুৎ পরিবহন করবে। কারণ বিদ্যুৎ পরিবহন করে দুইটা উপায়ে, একটা মুক্ত ইলেকট্রনের মাধ্যমে যেটা ধাতুর মধ্যে হয়, এবং একটা হচ্ছে মুক্ত আয়নের মাধ্যমে যেটা গলিত আয়নিক যৌগের মধ্যে হতে পারে। এই হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় রিলেটেড যাবতীয় কথাবার্তা। আমরা দুইটা ক্লাসে পুরো পঞ্চম অধ্যায়টা শেষ করলাম তোমাদের। এরপরেও যদি তোমাদের কোনো কিছু সমস্যা থাকায় তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আর আজকের মতো পঞ্চম অধ্যায় এখানে শেষ করছি। পরবর্তী চ্যাপ্টার গুলোও এভাবে আস্তে আস্তে বিভিন্ন পার্টে পার্টে তোমাদেরকে দেওয়া হবে ইনশাল্লাহ। আমাদের সঙ্গেই থাকো, ভালোভাবে লেখাপড়া করো। যদি আমাদেরকে তোমাদের কোনো সমস্যা থেকেই থাকে আমাদেরকে আলাদাভাবে জানাও, আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।